আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই লাস্ট ফাইটের নবম লেকচারে চলে আসছি। ইংলিশ ফার্স্ট পেপার আজকে কিন্তু লাস্ট ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপারের অলরেডি হচ্ছে আমাদের সিন প্যাসেজ শেষ, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ শেষ, উইদাউট ক্লুজ শেষ। বাকি থাকে কি? রিঅ্যারেঞ্জ। এটা হলে আমাদের রিডিং পার্ট পুরোপুরি শেষ। এরপর রাইটিং পার্ট বলেছি ভিডিও আসবে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো রিঅ্যারেঞ্জটা হলে কিন্তু হচ্ছে আমাদের রিডিং পার্ট শেষ হয়ে যাচ্ছে এবং হচ্ছে আমরা এখন আজকে রিঅ্যারেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। আশা করি এক ক্লাসে রিঅ্যারেঞ্জ করার পর, এটা পড়ার পর দ্বিতীয় কোথাও ক্লাস করা লাগবে না, নিজে একা প্র্যাকটিস করলেই পারবা। সো রিঅ্যারেঞ্জের ব্যাপারে যদি আমি আসি, উইথ ক্লুজের বেলা আমার থট প্রসেস কি ছিল শেয়ার করছি, উইদাউট ক্লুজের বেলা থট প্রসেস শেয়ার করছি, রিঅ্যারেঞ্জের বেলা তোমার থট প্রসেসটা শেয়ার করব। ওকে, থট প্রসেসটা আমি শেয়ার করব হচ্ছে আমাকে এখানে রিঅ্যারেঞ্জ করতে বলছে। আমার এখানে উদ্দেশ্যটা আমাকে আগে বুঝতে হবে। রিঅ্যারেঞ্জ মানে কি? আমাকে নতুন কিছু ব্রেইনস্টর্মিং করে বের করা লাগবে না, জাস্ট উল্টা পাল্টা আছে, আমাকে সেটা সাজানো লাগবে। সাজাবো কিভাবে? সাজানোর জন্য আমি র্যান্ডমলি তুলে এটা আগে এটা পরে এটা আগে কার আগে কার পরে আমাকে এটা তো বুঝতে হবে, আমাকে একটা সাপেক্ষ ধরতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে সাপেক্ষ ধরা, যে একটা সাপেক্ষ সেন্টেন্স আমি ধরবো, তার আগে বসবে এই সেন্টেন্স, তার পরে বসবে এই সেন্টেন্স। এইভাবে হচ্ছে আমার আগানোটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সাপেক্ষ ধরার জন্য আমি সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা বিগিনিং সেন্টেন্স বের করবো। একটা বিগিনিং সেন্টেন্স বের করার চেষ্টা করবো, এটা হচ্ছে আমার সর্বপ্রথম লক্ষ্য। বিগিনিং সেন্টেন্স বের করব। বিগিনিং সেন্টেন্স বের করার পর আমি হচ্ছে একটা র্যান্ডম সেন্টেন্সকে সাপেক্ষ ধরবো। একটা র্যান্ডম সেন্টেন্সকে আমি সাপেক্ষ ধরবো। একটা র্যান্ডম সেন্টেন্সকে আমি হচ্ছে আমার সাপেক্ষ ধরে, সেই সাপেক্ষ ধরে হচ্ছে আমি কি করব? সিকোয়েন্স বিল্ড আপ করা শুরু করব। সিকোয়েন্স বিল্ড আপ শুরু করব। সিকোয়েন্স বিল্ড আপ শুরু করব এবং হচ্ছে একবারেই যে আমার একটা সিকোয়েন্সে 10টা সেন্টেন্স বা 8টা সেন্টেন্স এসে বলবে এমন কোনো কথা নেই। এমন হতে পারে 3-4টা সেন্টেন্স একটা সিকোয়েন্স পেলাম, আবার 2-3টা সেন্টেন্স একটা সিকোয়েন্স পেলাম, আবার 2 সেন্টেন্স আর একটা সিকোয়েন্স পেলাম। ওগুলাকে আমার কানেক্ট করতে হবে, ওগুলাকে আমার কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে আমার কাজ কানেক্ট দা সিকোয়েন্স। এবং তুমি দেখবা তুমি যখন তোমার সিকোয়েন্স কানেক্ট করে ফেলছো, তোমার অলরেডি সবগুলা জোড়া লেগে একটা পুরা ইন্টিগ্রেটেড সিকোয়েন্স হয়ে গেছে, তোমার রিঅ্যারেঞ্জ কমপ্লিট। তাহলে প্রথমে কাজটা কি? আমি হচ্ছে বিগিনিং সেন্টেন্স একদম স্টার্টিং পয়েন্ট নির্বাচন করতেছি। তারপর যে যখন একটা র্যান্ডম সেন্টেন্স নির্বাচন করতেছি, এখন আমি যেহেতু জানি যে বিগিনিং সেন্টেন্স হয়ে গেছে, এর মানে কি আমার র্যান্ডম সেন্টেন্স অবশ্যই বিগিনিং সেন্টেন্সের আগে না, ওই শুরুর যে সেন্টেন্স তার পরেই কোন একটা জায়গা আছে ওই র্যান্ডম সেন্টেন্সটা। তো দেখো আমি কিন্তু আমার দুইটা প্রসঙ্গ বিন্দু পেয়ে গেছি। এখন বাকি যতগুলো সেন্টেন্স আছে, হয় এই র্যান্ডম পয়েন্টের পরে বসবে অথবা র্যান্ডম পয়েন্টের আগে বসবে। তো আগে বসলাম, আমি আগে জায়গাগুলো ফিল আপ করলাম, পরে বসলাম পরের জায়গাগুলো ফিল আপ করলাম। এটার আগে তো অবশ্যই যাবে না, কারণ এটা হচ্ছে আমার একদম ডেডলাইন, স্টার্টিং এর ডেডলাইন। এর আগে তো যাওয়া পসিবল না। হয় এই দুজনের মাঝখানে হবে অথবা এর পরে হবে। যদি এখানে আমি একটা সিকোয়েন্স পেয়ে যাই, পাইলাম, আমি একটা সিকোয়েন্স রাখলাম, ধরো আমি আরেকটা সিকোয়েন্স পাইলাম এখানে রাখলাম, এখন এই সিকোয়েন্সটা আগে বসবে না, এই সিকোয়েন্সটা পরে বসবে, আগে পরে সাজায় তারপর আমি পুরো একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম এবং দেখা গেল আমার সিকোয়েন্সটা মিলে গেছে। ঠিক আছে? আমরা হচ্ছে এভাবে আগাবো, এটা হচ্ছে আমাদের থট প্রসেস হবে। এবার এই থট প্রসেসটা কিভাবে রিয়েল লাইফ এক্সাম্পলের কাজে লাগাবো এইটা বোঝানোর জন্য চলো ডিরেক্ট এখন বোর্ড কোশ্চেনে চলে যাই। ডিরেক্ট বোর্ড কোশ্চেনে আগে কথাগুলো খরচ করার উদ্দেশ্য কি? কারণ অ্যাটলিস্ট তোমার এটুকু বুঝতে হবে যে তুমি করতে কি যাচ্ছ। ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, ইউ উইল নেভার বি সাকসিডেড। তোমার এটা জানতে হবে যে তুমি কি করবে এবং কিভাবে করবা। যদি তুমি কি করবে এটাই না জানো এবং কিভাবে করবে এটাই না জানো, তোমার অযথা টাইম ওয়েস্ট হবে, জাস্ট অযথা টাইম ওয়েস্ট হবে। অনেকেই এটা বলতে পারো যে ভাইয়া ঘন্টা পর ঘন্টা বসে থাকি, পড়ার চেষ্টা করি, কিন্তু পড়া হয় না, পড়া ইমপ্রুভ, আমি যে পড়তেছে আমার মধ্যে যে ইমপ্রুভমেন্ট খেয়াল করবো, ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এটার দুইটা রিজন, এক হচ্ছে তোমার প্রসেস ভুল, অথবা হচ্ছে ইমপ্রুভমেন্ট আসলে হইতেছে কিন্তু সময়ের সাথে সাথে ইমপ্রুভমেন্টের প্রোগ্রেস যেহেতু স্লো, তুমি ফিল করতে পারতেছো না। ঠিক আছে? বাট যদি দ্বিতীয়টা না হয়, প্রথমটা হয়, তুমি এক জায়গায় স্টাক হয়ে রয়েছো, তুমি আগেই তো পারতেছো না, তুমি বুঝতেছো যে আমার কোনো অগ্রগতি হচ্ছে না, দেন তোমার হয় অ্যাপ্রোচ ভুল না হলে প্রসেস ভুল। এই দুটো ঠিক করো, তাহলে দেখবা যে মোটামুটি ভালো এক ইয়া হচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে ইনশাল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে এভাবে আগাবো। আচ্ছা, একটা উদাহরণ দেখ, ঢাকা বোর্ড 2024 দিয়ে শুরু করি। সবার আগে আমি কাজকে বলছি আমার লক্ষ্যই হচ্ছে বিগিনিং সেন্টেন্স, বিগিনিং সেন্টেন্স খুঁজা। আচ্ছা, বিগিনিং সেন্টেন্স খুঁজা, আমি এখনই হচ্ছে এটা ফিল আপ করবো না, আমি আগে বিগিনিং সেন্টেন্স খুঁজি। বিগিনিং সেন্টেন্স মানে কি? বিগিনিং সেন্টেন্স এখন তোমার সবসময় বিগিনিং সেন্টেন্স শুরু হবে ওয়ান্স, একদা, ওয়ান্স আপন এ টাইম, তারপর হচ্ছে দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কুইন, দেয়ার ওয়াজ এ সামথিং, এরকম কিছু একটা দিয়ে, বা লং আগো, এরকম মানে একটা অনেক সময় আগে এরকম কিছু। যেহেতু নর্মালি রিয়ারেঞ্জটা স্টোরি থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়,
একটা ইমাজিনারি স্টোরি হোক, কি হচ্ছে একটা তোমার ইসপস ফেবল টাইপের আমাদের ফেরিটেলস গুলো হোক, এরকম বাক্য দিয়ে শুরু হয়। আর যদি কারো জীবনী দেয় তাহলে হচ্ছে তার জীবনী, সে কবে জন্মগ্রহণ করছে, ওয়াজ বর্ন দিয়ে শুরু হবে, অথবা ওয়াজ বর্নের আগে মানুষটাকে তার একটা পরিচয় দিয়ে, তার একটা ইন্ট্রো দিয়ে হচ্ছে শুরু হবে। সো এরকম হচ্ছে আমার বিগিনিং সেন্টেন্সের টাইপ হবে। আমার বিগিনিং সেন্টেন্সটা এই টাইপের হবে। এখন আমি হচ্ছে বিগিনিং সেন্টেন্স খোঁজা শুরু করি। দেখো, ফর দিস, এই জন্য, ফর দিস মানে তুমি বুঝছো এইটার জন্য, কিসের জন্য, মানে তার আগে একটা সেন্টেন্স আছে, বিগিনিং সেন্টেন্স না। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি, সাচ এ পার্সোনালিটি, এরকম একজন পার্সোনালিটি, কিরকম একজন পার্সোনালিটি, এর মানে সে কিরকম পার্সোনালিটি, এই পার্সোনালিটি না আগে কিছু বলে, সেটা বিগিনিং সেন্টেন্স হবে না। দ্য আর্টিস্ট ডিড নট লাইক, দেখো প্রিপোজিশন যখন, প্রিপোজিশন বলে দূর, সরি, প্রোনাউন, প্রোনাউন যখন দেখবা, প্রোনাউন কখন ইউজ হয়, প্রথমে একটা নাউন ইউজ হয়েছে, সে নাউনের পরে প্রোনাউন বসে। তো বিগিনিং সেন্টেন্সে জীবনে প্রোনাউন থাকবে না, এটা একটা বড় পয়েন্ট বিগিনিং সেন্টেন্স চেনা, যে বিগিনিং সেন্টেন্সে জীবনে প্রোনাউন পাবা না। দি আর্টিস্ট, দি আর্টিস্ট বলতে বোঝানো হয়েছে একটা আর্টিস্টকে ইনডিরেক্টলি, এখানে প্রোনাউন ইউজ হয়নি, বাস হচ্ছে একটা আর্টিস্টের কথা যে বলা হচ্ছে সেটা বোঝানো হয়েছে, কিন্তু কোন আর্টিস্ট নির্দিষ্ট করে এটা কিন্তু আমি বুঝতেছি না, তার মানে এটা বিগিনিং সেন্টেন্স হবে না। হি ডাইড হবে না। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, আচ্ছা দিস ক্যান বি এ পোটেনশিয়াল বিগিনিং সেন্টেন্স, বাট আমি এখন এটাকে বিগিনিং সেন্টেন্স ধরতেছি না, আমি দেখি আর কিছু পাই কিনা। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন, কোন গ্রেট পার্সোনালিটি, জয়নুল আবেদিনের কথা ঠিক আছে, বাট জয়নুল আবেদিন বিষয়ক আরো কিছু সেন্টেন্সের আগে আছে, আমি বুঝতেছি, কারণ অলরেডি দেখো আমি দুটো সেন্টেন্সে জয়নুল আবেদিন পেয়ে গেছি। তো এর মানে কি, জয়নুল আবেদিন এই নামটা অবশ্যই দ্য গ্রেট পার্সোনালিটির আগে আসবে। হি ড্রু হিজ ফাদার, সো হি ওয়াজ, দেখো এরপর সবগুলাতে প্রিপোজিশন, মানে এগুলো কোনটাই বিগিনিং সেন্টেন্স হবে না। দ্য গ্রেট পার্সোনালিটি, ওয়াজ সাচ এ পার্সোনালিটি, দি আর্টিস্ট, হি ডাইড, ফর দিস, এগুলোর মধ্যেও খামতি আছে, কোথাও বিগিনিং সেন্টেন্স হওয়ার মতো আমি জিনিস পাইতেছি না। সো আমি এখন হিসাবে হচ্ছে আমার বিগিনিং সেন্টেন্স ধরে নিব 5 নাম্বার সেন্টেন্সটাকে। এখন হচ্ছে বিগিনিং সেন্টেন্স আমি 5 নাম্বার সেন্টেন্সটাকে ধরে আগাবো, এবং আমি এটার সাপেক্ষে সবকিছু বিচার করা শুরু করব। এটার সাপেক্ষে হচ্ছে আমি বাকি সব বিচার করা শুরু করব। ওকে, আসো। সো আমি হচ্ছে এই জায়গাটা মুছে দিই। এবার হচ্ছে আমরা শুরু করি। বিগিনিং সেন্টেন্স হিসেবে আমি কাকে ধরলাম, 5 নাম্বার সেন্টেন্সটাকে আমি 5 লিখে রাখি, তাহলে হচ্ছে আমার সিরিয়াল করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 আমি এইভাবে সিরিয়াল করব। ওকে, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। আচ্ছা, এটার পর বিগিনিং সেন্টেন্সের পর আমি বলছি একটা র্যান্ডম সেন্টেন্স ধরে সেই অনুযায়ী হচ্ছে আমি আগে পরে সেন্টেন্স ফেলবো। সো আমি হচ্ছে সেন্টেন্স নাম্বার 1 দিয়ে শুরু করি, সেন্টেন্স নাম্বার 1 দিয়ে শুরু করি, সেন্টেন্স নাম্বার 1টাকে বসাই, কারণ এটা অবশ্যই 5 এর পর বসে, এটা আমি বুঝতেছি, কিন্তু তার আগে পরে আর কি বসবে সেটা আমি জানি না। সো আমি 5 বসালাম, 1 বসালাম, এবার হচ্ছে আমি সিরিয়াল করা শুরু করি। ফর দিস, এই জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া, যে পুরো ইন্ডিয়া, পুরো ভারত উপমহাদেশে বা পুরো অল ইন্ডিয়া বলতে মূল ভারত যে ভূখণ্ডটা, এই ভারত ভূখণ্ডের যতজন হচ্ছে ছিল আর্টিস্ট ছিল, তাদের সবার মধ্যে করে কম্পিট, সবার মধ্যে হচ্ছে তাকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং কি জন্য দেওয়া হয়েছে, সে কি জন্য, যেহেতু জয়নুল আবেদিনের কথা বলেছে, একটা আর্টিস্ট, নিজস্ব নিশ্চয়ই একটা আর্টের জন্য তাকে দেওয়া হয়েছে। এই আর্টের কথাটা কোথায় আছে, আর্টের কথাটা আমি একটু খুঁজি, ঠিক আছে। সিরিয়ালে আমি আগে দিতে পারতাম, বাট হচ্ছে আমি আর্টের কথাটা একটু খোঁজার চেষ্টা, কারণ যেহেতু আমি বুঝতেছি সে একজন আর্টিস্ট, এবং এখানে তাকে কোনো একটা আর্টের কারণে গোল্ড মেডেল দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি আগে খুঁজি যে এখানে কত আর্ট রিলেটেড কিছু বলা আছে কিনা। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। আচ্ছা, যাওয়ার পথে আমি 2 নাম্বার সেন্টেন্স পেলাম, 2 নাম্বার সেন্টেন্সটাকে আমি আলাদা একটা সিকোয়েন্স ধরি, রাখলাম। দ্য আর্টিস্ট ডিজ নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, এটাও একটা আলাদা কনটেক্সট, সেটাকে আমি ধরলাম না। হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। আচ্ছা, যেহেতু তার মৃত্যুর কথা বলা হয়েছে 4 নাম্বার অপশনে, সো 4 নাম্বার লাইনে, সো আমি এটুকু বুঝতেছি যে তার মৃত্যু দিয়ে হচ্ছে সবকিছু শেষ করে একদম, মানে পুরো ঘটনাটার ইতি টানা হয়েছে। সো দিস উইল বি দ্য এন্ডিং সেন্টেন্স। আমি নামতে নামতে এন্ডিং সেন্টেন্স পেয়ে গেছি। আমি দেখো, আমি কিন্তু এটার পরের সেন্টেন্স খোঁজার জন্য নামতেছি, বাট আমি আস্তে আস্তে এক একটা সেন্টেন্সকে জাজ করতে করতে নামতেছি যে আচ্ছা এটাকে দিয়ে আমি কোনো ক্লু বের করতে পারি কিনা। 3 নাম্বারে আমি ক্লু বের করতে পারি, 3 নাম্বার থাক। 2 নাম্বারে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালিটি কথা যেহেতু কয়েকবার আসছে, আমি সবগুলা সেন্টেন্স জাজ করতে গিয়ে দেখলাম, সেটাকে আমি হাতে রাখি, দেখি এটাকে দিয়ে পরে কিছু করা যায় কিনা। 2 গেল, 3 গেল, 4 নাম্বারে দেখলাম এটা একটা এন্ডিং লাগছে, তো আমি 4 নাম্বারকে সবার লাস্টে বসাই দিব, বসাইলাম। 5 নাম্বার বিগিনিং সেন্টেন্স চলে গেছে। 6 নাম্বার, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পারসন হু কন্ট্রিবিউটস ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। ওকে, এটার সাথে একটু মিলানোর চেষ্টা করি। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পারসন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল, যে একটা মহৎ ব্যক্তিত্ব, একটা মহৎ ব্যক্তিত্ব সম্পন্ন বা একটা মহৎ ব্যক্তিত্ব হচ্ছে সেই মানুষ
যে হচ্ছে নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য কিছু একটা কন্ট্রিবিউট করে গেছেন। কে কন্ট্রিবিউট করে গেছেন বা এরকম পার্সোনালিটি কে? জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। জয়নুল আবেদিন ইজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। তো 2 এর পর আমি দেখতেছি যে 2 এর পর না 2 এর আগে হচ্ছে 6 নাম্বারটা বসবে, এই 6 নাম্বারের পর 2 বসবে। সো আমি 2 এর পর আর কিছু না বসাই, 6টা হচ্ছে 2 এর আগে বসাবো। আমি এটুকু মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে? তো প্রথম হচ্ছে 6 নাম্বার সেন্টেন্সটা বসবে, তারপর 2 নাম্বার সেন্টেন্সটা বসবে যে হচ্ছে তোমার দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি, মানে এরকম একজন পার্সোনালিটি ছিলেন তিনি হচ্ছেন আমাদের কালচারটা এনরিচ করছেন। এবং এইটা বলার পর আমি দেখলাম যে তার জন্ম যে হইছে, তার জন্মের কথাটা এটার পরে বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বিগিনিং সেন্টেন্স আমি শুরুতে এটাকে ধরে নিলেও আমি দেখতেছি মোর অ্যাপ্রোপ্রিয়েট বিগিনিং সেন্টেন্স হচ্ছে 6 নাম্বারটা। তাহলে হচ্ছে আমি 5 এর আগে বসাতে পারি 6 2 5, আমি এই সিকোয়েন্সে বসাতে পারি যে একজন মহৎ ব্যক্তিত্ব হচ্ছেন এমন একজন মানুষ যিনি হচ্ছে তার কান্ট্রি এবং তার পিপলের জন্য কিছু একটা কন্ট্রিবিউট করে গেছেন। জয়নুল আবেদিন হচ্ছেন এমন একজন মানুষ যিনি আমাদের কালচারটাকে হচ্ছে আরো সমৃদ্ধ করে গেছেন। সেই মহৎ মানুষ, সেই জয়নুল আবেদিন হচ্ছে কিশোরগঞ্জে 1914 সালে জন্মগ্রহণ করছেন। সিকোয়েন্সটা সুন্দর বসায় দিলাম। ওকে, 6 আর 2, এই যে আমি সিকোয়েন্স কানেক্ট করে দিয়েছি। আমার কিন্তু একদম লাস্টে গিয়ে সব কানেক্ট করতে হবে এমন না, আমি মাঝপথে কানেক্ট করে ফেলছি, কোনো সমস্যা নেই। আমি যে সিরিয়ালে আগাইতেছিলাম, যে যেটার উদ্দেশ্যে আমি আগাইতেছিলাম, দেখো একটা উদ্দেশ্যে আগাইতে আগাইতে কত কিছু হয়ে গেল। আমি যদি উদ্দেশ্যে আগাইছিলাম, আমি উদ্দেশ্যটা এখন দেখি যে ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অনার দিয়ে, কি জন্য? তিনি কিছু একটা করতেন, সেজন্যই তো। দেখো 7 নাম্বার সেন্টেন্স আমাকে এটাই বলতেছে, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দি ফ্যামাইন অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড গট হিউজ রেপুটেশন। তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যে দুর্ভিক্ষটা হয়েছিল, সেই দুর্ভিক্ষের মনন্তরের ছবি এঁকে তিনি হচ্ছে হিউজ একটা রেপুটেশন, বিশাল একটা হচ্ছে মানে রেপুটেশন পাইছেন। এবং এই রেপুটেশনটা, এই ফেমটা, তার এই চিত্রটা এত অসাধারণ হয়েছে, তাকে অল ইন্ডিয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এর মানে কি 7 নাম্বার সেন্টেন্স হচ্ছে একের আগে বসবে, যে তিনি হচ্ছে ফ্যামিন অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি আঁকছেন এবং সেই জন্য তাকে হচ্ছে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এবার পরের সেন্টেন্স দেখি, 8 নাম্বার সেন্টেন্স দেখি কি বলছে। হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। ওকে, his father তামিজউদ্দিন was a police officer। তো এখন তার জন্মের পর অবশ্যই তার বাবার কথা বলবে, জন্মের আগে তো আর তার বাবার কথা বলবে না। তো তিনি হচ্ছে হিজ ফাদার বলতে কার ফাদার? জয়নুল আবেদিনের বাবাই তো। জয়নুল আবেদিনের পরিচয় দিয়ে হচ্ছে সে আগে কোথায় জন্মগ্রহণ করছে সেটা বলে, তারপর তার বাবা পরিচয় বললো। তো আমি বলতে পারি যে 5 নম্বরে যে জন্মগ্রহণের ইয়েটা বলেছে 5 নাম্বার লাইনে ওয়াজ বর্ন, এটার পর হচ্ছে আমি তার বাবার কথাটা ফেলতে পারি। 8 নাম্বার সেন্টেন্স আমি 5 এর পর বসাইতে পারি। আমি কিন্তু এটাকে একদম ফাইনালাইজ করতেছি না, এটার মাঝখানে কিন্তু আরো কম বেশি কারেকশন হবে, বাট এটা হচ্ছে আমি একটা আগে স্কেলেটন, একটা কঙ্কাল দ্বারা করাচ্ছি, তারপর হচ্ছে ফাইনালাইজ করব। 9 নম্বরে কি বলছে? সো এট দি এজ অফ দি 15 হি ওয়েন্ট টু কলকাতা এন্ড ওয়াজ অ্যাডমিটেড টু এ গভর্নমেন্ট আর্ট কলেজ। আচ্ছা, এই 9 নাম্বার সেন্টেন্সের সাথে আমি 3 নাম্বার সেন্টেন্স একটা মিল পাইতেছি, যে এই কারণে, কিসের কারণে 15 বছর বয়সে তিনি হচ্ছে কলকাতা চলে গিয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছেন? কি কারণে? কারণটা হচ্ছে the artist did not like the hard rules of school. The artist did not like the hard rules of school. সেই কারণে 15 বছর বয়সে তিনি কলকাতা গিয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছেন। তো 3 নাম্বার সেন্টেন্স আর 9 নাম্বার সেন্টেন্স হচ্ছে পরস্পর কানেক্টেড। আমি আরেকটা কানেকশন পাইলাম। সো প্রথমে বসবে 3, তারপর বসবে 9, এবং এই 3 আর 9 যাবে এইদিকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে হি ওয়াজ আ গ্রেটেস্ট আর্টিস্ট, একদম নিচের লাইন যেটা, আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9, আমি কিন্তু মোটামুটি 9টা সেন্টেন্সেরই মোটামুটি একটা স্ট্রাকচার দ্বারা করা ফেলছে, এখন সাজানো ব্যাপার। এই সেন্টেন্সটা কই বলবে? হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম এন্ড ফেম ফর হিমসেলফ এন্ড হিজ কান্ট্রি। তিনি একজন খুবই বড় একজন শিল্পী ছিলেন, যিনি হচ্ছে কি বলা যায়, তিনি হচ্ছে খুব সুনাম সুখ্যাতি কামাইছেন নিজের জন্য, নিজের দেশের জন্য। ওকে, such a personality who enriched our culture. ওকে, তো এখন এটাকে দুই জায়গায় বসানো যায়। জয়নুল আবেদিন was such a personality who enriched our culture. He was a great artist who owned name and fame for his country. এখানে হচ্ছে 2 নাম্বারের পর আমি 5 এর আগে বসাতে পারি, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট আমি বলতে পারি যে হচ্ছে তিনি আর্ট কলেজে ভর্তি হয়েছেন, আর্ট কলেজে ভর্তি হওয়ার আমি বলতে পারি যে he was a great artist who owned name and fame for himself and his country. He drew the pictures of famine of the Second World War and got huge reputation. ওকে, সো কনটেক্সচুয়াল আমি কোনটা বসাবো এইটা আমাকে এখন ভাবতে হবে। এবং কনটেক্সচুয়ালি যদি আমরা দেখি, একদম শুরু থেকে দেখা শুরু করি যে 10 নম্বর সেন্টেন্সটাকে আমি কোথায় বসাবো। 10 নম্বর সেন্টেন্সটাকে তুমি যদি দেখো 6 নম্বরে কি বলছে, আমি যদি সিকোয়েন্স আগে কি বলছে, the great personality is a person who contributed for his country or the people. Jainul Abidin was such a personality who enriched our culture
এখন এইটার সাথে এই কন্ট্রিবিউটর ফর হিজ কান্ট্রি পিপল এইটার সাথে হু ওন্ড নেম এন্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি, এই লাইনটা যায়, ঠিক আছে, এই লাইনটা যায়, এটা একটা পয়েন্ট আমি ধরতে পারি এই জায়গাটায়। তারপর যদি আমি আরেকটু আগাই, এটার মতো আরো এরকম প্রমিনেন্ট পয়েন্ট আর কি কি আছে, হি ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, তারপর হচ্ছে তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি হচ্ছে স্কুলের দি আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, তাই হচ্ছে তিনি তাই হচ্ছে তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়ে গেছেন, গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়ে গেছেন। তারপর আমি বলতেছি হচ্ছে হি ড্রু পিকচার্স অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মিডিয়া ইন অল ইন্ডিয়া। তারপর আবার লাস্টে দিচ্ছি হি ডাইড অন 1976 ইন ঢাকা। এই জায়গাতে একটু একটা জিনিস খেয়াল করো, জয়নুল আবেদিনের পরিচয় সে যে আর্টিস্ট, এই কথাটা কিন্তু এই যে সেন্টেন্সে বলেছে হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, এই পরিচয়টা কিন্তু শুরু থেকে কোথাও দেওয়া হয়নি। যখন আমি বলছি দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পার্সন, এখানে কিন্তু তার পরিচয়টা কোথাও দেওয়া হয়নি। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সন হু এনরিচড আওয়ার কালচার, এইখানেও হচ্ছে এই পরিচয়টা দেওয়া হয়নি। তারপরে আমি বলতেছি হি ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, তারপর আমি বলতেছি হিজ ফাদার ওয়াজ এ পুলিশ অফিসার, তারপর আমি বলতেছি দ্য আর্টিস্ট ডিড নট লাইক। এখন আর্টিস্টটা যে জয়নুল আবেদিন, এই পরিচয়টা তো আমার দিতে হবে। আমি এই লাইনটাকে আরো পরেও বসাইতে পারতাম যে অল ইন্ডিয়া প্রাইজ জেতা, অল ইন্ডিয়া গোল্ড মেডেল জেতা, আমরা বলতে পারতাম হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। কিন্তু সে যে গ্রেট আর্টিস্ট, সে যে এই জয়নুল আবেদিনে যে একজন আর্টিস্ট, এই পরিচয়টা আমার আগে তাকে জানাইতে তো হবে জয়নুল আবেদিন একজন আর্টিস্ট, তারপর তো আমি বলতে পারি যে দি আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। আগে আমার এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এই লাইন 3টা আমাকে এইটুকু ইন্ডিকেশন দিতেছে যে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট, এই পরিচয়টা আমার লাইন 3 এর আগেই দিতে হবে, কারণ দি আর্টিস্ট কে এটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে, আমার আগে ইনফরমেশন দিতে হবে, তারপর সে অনুযায়ী হচ্ছে প্রোনাউন বা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, প্রোনাউন ওয়াইজ সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সো এই 10 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 10 নাম্বার ইকুয়েশন বলে 10 নাম্বার পয়েন্টটা এখানে বসা সবচেয়ে বেশি অ্যাকিউরেট। তাহলে আমি কি বলতে পারি, প্রথমে বসবে 6 নাম্বারটা, প্রথমে বসবে 6 নাম্বারটা। আমি যদি একটু হিবিজিবিটা মুছি তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা, আমি যদি পুরোটা মুছি তাহলে তুমি বুঝতে পারবা। এখন আমি ফাইনাল সিকোয়েন্স যেটা সাজাইলাম সেই অনুযায়ী আমি এখন এভাবে বসাইতে পারি যে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ দ্য পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি, গেল। তারপর হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার, জয়নুল আবেদিন হচ্ছেন এমন একজন পার্সোনালিটি, 6 নাম্বার সাপেক্ষে 2 নাম্বার। তারপর বলতে পারি হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তারপরে আমি বলবো হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, কারণ তাহলে আমি যদি এখানে বলে দিই হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তাহলে সেই অনুযায়ী আমি 3 নাম্বারে বলতে পারি দ্য আর্টিস্ট মানে কে, জয়নুল আবেদিনই হচ্ছে এই হার্ড রুলস গুলা পছন্দ করতেন না। নাইলে তার বাবা আর্টিস্ট নাকি জয়নুল আবেদিন আর্টিস্ট, তার বাবাকে তো আমি বলছি পুলিশ অফিসার, কিন্তু জয়নুল আবেদিন যে একজন আর্টিস্ট এটা তো আমার আগে জানাইতে হবে। সেই জন্য আমি হচ্ছে এখানে জয়নুল আবেদিন আর্টিস্ট এটা জানাই দিব, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন নেম এন্ড ফেম ফর হিমসেলফ এন্ড হিজ কান্ট্রি। তারপর হচ্ছে সে কবে জন্মাইছে 5 নম্বরে, যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট আ ভিলেজ ইন কিশোরগঞ্জ 1914। তারপর হচ্ছে আমি বললাম তোমার 8 নাম্বারটা দিলাম, হচ্ছে 8 নাম্বার লাইনটা কি, হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার, হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তারপর হচ্ছে এইটার পর যাবে 3 নাম্বার 3 9, তারপর এদিকে আবার যাবে 7 1, তারপর 4, সিকোয়েন্স আমি পেয়ে গেছি, 10টা সেন্টেন্স আমার বসানো হয়ে গেছে। 3 নাম্বার সেন্টেন্স কি বলতে, দি আর্টিস্ট, এই যে তার বাবা একজন পুলিশ অফিসার, কিন্তু আর্টিস্ট যে আর্টিস্ট এই শিল্পী হচ্ছে আমাদের এই স্কুল কলেজের ধরা বাঁধা নিয়মগুলা পছন্দ করতেন না, ধরা বাঁধা নিয়মগুলা পছন্দ করতেন না, যার ফলে কি হয়েছে, সো এট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড was admitted into government arts college। তারপর হচ্ছে তার কন্ট্রিবিউশনটা বলবো যে হি ড্রু দ্য পিকচার্স অফ দি ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তিনি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ফ্যামিন সেটা চিত্র এঁকে খুব হিউজ রেপুটেশন পাইছেন, এবং এই হিউজ রেপুটেশন এই ছবিটা আঁকার জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। তারপর আমি বলবো যে হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। ওকে, ইন ঢাকা। এই যে আমার কিন্তু রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, রেফারেন্সটা কিভাবে সাজিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং কোথায় কোথায় কিভাবে কি লজিকে কারেকশন করছি প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে আমি সময় নিয়ে বলছি, যেন তুমি যদি একদম রিঅ্যারেঞ্জে কিছুও না বুঝো তাও যেন তুমি রিঅ্যারেঞ্জ সলভ করতে পারো। ধরো তুমি বললো ভাই আমি রিঅ্যারেঞ্জ কিচ্ছু পারি না, একদম বেসিক থেকে আমি বুঝাম, ভাই কতটুকু বেসিক থেকে বুঝাবো, এতটা বেসিক থেকে বুঝাইলাম যে আমি প্রত্যেকটা লাইন কেন বসাইছি, কোথায় বসাইছি, কি চিন্তা করে বসাইছি, প্রত্যেকটা আমি একদম ভেঙে ভেঙে তোমাকে বলতেছি। যদি তুমি রিঅ্যারেঞ্জ একদমও না পারো তাও ইনশাআল্লাহ তোমার বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। আসো আরো কিছু উদাহরণ দেখি আমরা। 3বার বোর্ডে আসছে, ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড 2019 আসার পর আবার এটা রাজশাহী বোর্ডে রিপিট হয়েছে 2022-এ। সর্বপ্রথম আমার কাজ বিগিনিং সেন্টেন্স খোঁজা, দেখো বিগিনিং সেন্টেন্স, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, কোন জব,
জবের কথা তো আমাদের এর মানে আগে কোন একটা জবের কথা বলা হয়েছে, সো দিস ইজ নট দ্য বিগিনিং সেন্টেন্স। দে কেম থ্রু, আমি তোমাকে একটু আগে বলছি প্রোনাউন থাকলে ওটা বিগিনিং সেন্টেন্স হবে না, কারণ প্রোনাউন আছে মানে তার আগে ওই প্রোনাউনটা কাকে বুঝাইতেছে সেটা বোঝানোর মতো একটা নাউন আমার থাকবে। তো এখানে যেহেতু প্রোনাউন আছে তার মানে এর আগে কোন একটা নাউন আছে বুঝাইতেছে তাকে, কি প্রোনাউনটা কাকে বুঝাইতেছে, কাকে মিন করতেছে। সো দিস ইজ ফর শিওর নট দ্য বিগিনিং সেন্টেন্স গেল। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন আ কান্ট্রি, এই যে পারফেক্ট বিগিনিং সেন্টেন্স পেয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে আমার পারফেক্ট বিগিনিং সেন্টেন্স সি। এখানে এবিসি দিয়ে লেখা আছে, আমি এখানে সি লিখে দিই, এখানে আমি সি লিখে দিই, সি। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, আচ্ছা এখন দেন ওয়েন দে অ্যারাইভড হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট। এখন কথা হচ্ছে যেহেতু আমি বিগিনিং সেন্টেন্স পেয়ে গেছি, আমি একটা র্যান্ডম সেন্টেন্স ধরে ওই যে আগের মতো সিকোয়েন্স বিল্ড করার চেষ্টা করবো। ওকে, সো আমি র্যান্ডম সেন্টেন্স হিসেবে কাকে ধরবো, এ নাম্বার সেন্টেন্সকে আমি র্যান্ডম সেন্টেন্স ধরে তার আগে পরে জিনিস বসানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি মাঝখানে বসলাম, কারণ সি যেহেতু বিগিনিং সেন্টেন্স অবশ্যই এ সি এর আগে বসবে না, সি এর পরেই বসবে এ, তো সি এর পরে আমি বসাইলাম এ, বসাইলাম। এবার এ নাম্বার সেন্টেন্সে কি বলছে, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দি জব। দি জব, কোন জব, এই জবটা কি, এখন আমি জবের সন্ধানে বের হব, মানে এখানে কোন জবের কথা বলছে সেই জবটাকে খুঁজতে বের হব। দেখো, দে কেম থ্রু এ প্যাসেজ ওয়্যার গোল্ড কয়েন্স আর কেপ্ট। ওকে, দে কেম থ্রু, দে বলতে একাধিক মানুষকে বুঝাইতেছে। এখন আমি যেটুকু দেখলাম এ নাম্বার সেন্টেন্সে, যে এ নাম্বার সেন্টেন্সে বলা আছে এ নাম্বার অফ পিপল, মানে অনেকগুলা মানুষ। তো দে কেম থ্রু এ প্যাসেজ, এখানে সম্ভাব্য একটা ব্যাপার যেটা হইতে পারে, একটা সম্ভাবনা হইতে পারে যে দে বলতে এ নাম্বার অফ পিপলকে বোঝানো হয়েছে, যারা যারা জবের জন্য অ্যাপ্লাই করছে তাদেরকেই হচ্ছে একটা প্যাসেজ, একটা করিডোরের ভিতর দিয়ে যেতে হয়েছে যেখানে হচ্ছে গোল্ড কয়েন্স রাখা ছিল। এর মানে আমি এটুকু বুঝতেছি এর ঠিক পরে বি না হইলেও এর পরে কোন একটা জায়গায় বি হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি বিটাকে আপাতত এর পরে বসাইতেছি। মাঝখানে ফাঁকা জায়গা রাখলাম, যদি এ আর বির মাঝখানে কিছু বসার জন্য হয় আমি যেন বসাইতে পারি। ওকে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, কিসের অ্যাপ্লিকেশনস নিছেন, জবের অ্যাপ্লিকেশনস, কারণ আমি একটু দেখছি এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, ইনভাইটেড অ্যাপ্লিকেশন, ইনভাইটেড অ্যাপ্লিকেশন মানে কি, আমার এখানে আমি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, তুমি যে আমার জন্য অ্যাপ্লাই করবা, তুমি যে আমার এখানে চাকরির জন্য দরখাস্ত করবা, চাকরির জন্য আবেদন করবা, এই আবেদন আমি গ্রহণ করা শুরু করলে, আবেদন গ্রহণ করা শুরু করলে তারপর না তুমি আমার আবেদন করবা। সো নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব তখনই অ্যাপ্লাই করবে যখন আমি অ্যাপ্লিকেশন ইনভাইট করা স্টার্ট করব। সো আগে হবে ইনভাইট অ্যাপ্লিকেশন, তারপর হবে অ্যাপ্লাইড ফর দ্য জব। এর মানে ডি অবশ্যই এর আগে হবে, এরপর ডি হওয়া পসিবল না। সো আমি ডি এর আগে বসে, এবং আমি বুঝতেছি এই দুইটা সেন্টেন্স খুব কাছাকাছি, কারণ দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস এন্ড নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। ঠিক আছে, এবার ইএফজিএইচ আসি। when they all arrived the sultan asked them to dance. when they all arrived, এখন দেখো they came through a passage, they came through a passage when gold coins are kept। তো এই নাম্বার অফ পিপল যেহেতু প্যাসেজের ভিতর দিয়ে আসছে, আমি ধরতেছি আপাতত যেহেতু প্যাসেজের ভিতর দিয়ে আসছে, তো প্যাসেজের ভিতর আসার পর তারপর কোন একটা জায়গা পৌঁছাইছে, সো এটাই বলা হয়তো when they all arrived the sultan asked them to dance। এর মানে বি এর খুব সম্ভব, যেটা সম্ভাবনা আছে বি এর ঠিক পরেই ই বসবে, বি এর ঠিক পরেই ই হবে। আমি আপাতত এটা লিখে রাখলাম, যদি পরে কারেকশন হয় যে না দেখি বি আর ইর মাঝখানে আরো একটা সুন্দর সেন্টেন্স বসানো যায় বসায় দিব, বাট আপাতত আমার কাছে যেটা যেটা মনে হচ্ছে আগে পরে বসার মতো আমি বসাতে বসাতে যাচ্ছি আন্দাজ করে করে। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। আচ্ছা, তো এখন সবকিছু শেষ করার পর কি সে চাবে অ্যাপয়েন্ট করতে, না সে একটা ট্যাক্স কালেক্টর হিসেবে একজন অনেস্ট, একজন সৎ মানুষ চাচ্ছে দেখেই তো সে অ্যাপ্লিকেশন কল করছে, মানুষ অ্যাপ্লাই করছে, তাদেরকে সে প্যাসেজের ভিতর দিয়ে একটা গোল্ড কয়েন ওয়ালা প্যাসেজের ভিতর দিয়ে নিয়ে আসছে, তাদেরকে আসা বরাবর সে হচ্ছে ডান্স করতে বলছে। তো সবকিছু কখন হয়েছে, একটা দেশে যে একজন সুলতান ছিলেন সেই সুলতান তার জন্য একজন ট্যাক্স কালেক্টর খুঁজতেছিলেন, সেইটার কারণেই তো। তো আমি এখন এটুকু বুঝলাম যে এই যে সি বিগিনিং সেন্টেন্সে ঠিক পরের লাইন হবে এফ, বিগিনিং সেন্টেন্সে ঠিক পরের লাইন হবে এফ গেল। দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট সুলতান ওয়ান বাই ওয়ান। ওকে, the applicants were asked to meet the sultan one by one। the applicant মানে কি, যারা যারা অ্যাপ্লাই করতেন, বলছিলাম না প্রয়োজনে কারেকশন করব, এই যে কারেকশন পয়েন্ট পেয়ে গেছি। the applicants মানে কি, a number of people who applied for the job। সে অ্যাপ্লিকেন্টস দেরকে সুলতান বলছে একে একে দেখা করতে, এবং এই অ্যাপ্লিকেন্টসরা হচ্ছে came through a passage where gold coins are kept। আরো বেশি স্পেসিফাই হয়ে গেল, এবং দি অ্যাপ্লিকেন্ট বলতে এই যে যারা যারা গেছে, এই তারা যে অ্যাপ্লিকেন্ট এইটাকে আরো বেশি স্পেসিফাই করতে জি নাম্বার সেন্টেন্সটা। এর মানে এরপর ডিরেক্ট বি বসবে না, প্রথমে অনেকগুলো মানুষ জবের জন্য অ্যাপ্লাই করবে, তারপর সে অ্যাপ্লিকেন্টদেরকে হচ্ছে সুলতান একে একে দেখা করতে বলবে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টসরা
একটা প্যাসেজের মাধ্যমে আসবে, একটা করিডোরের মাধ্যমে আসবে, যে প্যাসেজে হচ্ছে স্বর্ণ মুদ্রা রাখা আছে। তাহলে আমি বলতে পারি বি আর ইর মাঝখানে হচ্ছে, বি আর ইর মাঝখানে না, আসলে এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে আমার জি বসবে। এবং দেখো আমার কিন্তু এই যে দুইটা সিকোয়েন্স কানেক্ট হয়ে গেল, উই কানেক্টেড দ্য সিকোয়েন্স। এখন এইচ, লাস্ট এইচ কোথায় বসবে এটা আমি দেখবো। তো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস। আচ্ছা, কিসের জন্য সে কাউন্সিলর অ্যাডভাইস নিবে? এই সবাইকে ডাকানোর পর, সবাই নাচতে বলার পর অ্যাডভাইস নিবে না। এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এইচ হয় ঢুকবে এই জায়গায় অথবা এইচ ঢুকবে এই জায়গায়। এখন লাস্টে ঢোকার কোনো অপশন নেই, কারণ এখানে আসার পর কি বলছে, টোল্ড দেম টু ডান্স। তো এরপর সে ওয়াইজ কাউন্সিলর অ্যাডভাইস নেওয়ার কোনো কারণ নেই, সো এইচ এইখানে হবে না। সি আর এফ এর পর হবে কিনা এটা একটু দেখি। সি তে কি বলছে, ওয়ান্স দেয়ার লিভ দ্য সুলতান ইন দ্য কান্ট্রি হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। যেহেতু সে একজন অনেস্ট ম্যানকে নিজের ট্যাক্স কালেক্টর হিসেবে রাখতে চাইছে, তাই যেন তার ট্যাক্স কালেক্টরটা একজন অনেস্ট মানুষ হয়, একজন সৎ মানুষ হয়, সেই জন্য সে একজন ওয়াইজ কাউন্সিলর অ্যাডভাইস নিছে। অ্যাডভাইস নেওয়ার পর দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস। এই যদি আমি সিকোয়েন্সটা হয়, যদি এখানে এইচ বসে, তাহলে সিকোয়েন্সটা এমন হবে, এফ থেকে এইচ, এইচ থেকে ডি। সিকোয়েন্সটা ম্যাচ করতেছে, বসানোর পর দেখলাম যে হ্যাঁ ম্যাচ করতেছে। এর মানে কি, সি এফ, তারপর বসবে এইচ, তারপর ডি এ জি বি ই, যে সিকোয়েন্স আমি বানিয়েছি সেই সিকোয়েন্স। এর মানে হচ্ছে আমার অ্যান্সারটা হবে সি এফ এইচ ডি এ হচ্ছে জি বি ই। আমি একটু পড়ে দেখি। ওয়ান্স দ্য লিভ দ্য সুলতান ইন আ কান্ট্রি, সেই সুলতান হচ্ছে তার ট্যাক্স কালেক্টর হিসেবে একজন অনেস্ট ম্যান রাখতে চাইছিলেন, এবং যেহেতু মানুষটা অনেস্ট হয়, এই অনেস্ট মানুষ খোঁজার জন্য তিনি হচ্ছে তার ওয়াইজ কাউন্সিলর, তার বিজ্ঞ উপদেষ্টার অ্যাডভাইস নিয়েছেন। উপদেষ্টার অ্যাডভাইস নেওয়ার পর তিনি হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইট করা স্টার্ট করছেন। অ্যাপ্লিকেশন যখন ইনভাইট করা স্টার্ট করছেন, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, এবং সেই অ্যাপ্লিকেন্টসকে হচ্ছে সুলতান একে একে তার সাথে দেখা করতে বলছেন। যারা যারা অ্যাপ্লিকেন্ট ছিল, তার যে সুলতানের সাথে দেখা করতে আসছিল, প্রত্যেকে যে আসতেছিল কিসের মধ্যে দিয়ে আসতেছিল, দে কেম থ্রু আ প্যাসেজ ওয়্যার গোল্ড কয়েন্স ওয়্যার কেপ্ট। এবং যখন তারা সবাই এসে পড়ছে, তখন সুলতান আস্কড দেম টু ডান্স। সিকোয়েন্স ঠিক আছে, বসানোর পর আমার কাছে কোনোটা আগে পরে এলোমেলো মনে হয়নি, কানে ঠিক লাগছে, এর মানে দিস ইজ মাই আনসার। ওকে, খুব বেশি কঠিন না, কিন্তু তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে পারবা। ওকে, এবার আসো, যশোর বোর্ড 19, সিলেট বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 12। 23 বলে, সিলেট বোর্ড 13, রাজশাহী বোর্ড 12। এইটা একটু ট্রিকি। এটা আনার একটা কারণ হচ্ছে এটা 2-3 বার রিপিট আসছে, প্লাস এটা একটু ট্রিকি। ওকে, এখানে তোমার কাছে মানে মনে হইতে পারে যে কোন ঘটনা আগে ঘটছে কোন ঘটনা পরে ঘটছে, এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি পেইড ব্যাচে সলভ করেছিলাম, সো এটা আমি আবার নিয়ে আসছি। আচ্ছা দেখো, এখানে কি বলছে, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার। বলছিলাম না, কোনো একটা ঘটনা রিয়ারেঞ্জে ম্যাক্সিমাম স্টোরি দিয়ে দিবে। রিয়ারেঞ্জে যদি ভালো করতে চাও, একটা চোরা টেকনিক দিয়ে দিই, যারা ভিডিওর এই পর্যন্ত আসছে একটা চোরা টেকনিক দিয়ে দেই। রিয়ারেঞ্জে ভালো করতে চাইলে স্টোরি রাইটিং এর যে স্টোরিগুলো আছে না, স্টোরি সব রিডিং দেওয়া যাবে, স্টোরি সবগুলো রিডিং দেওয়া যাবে। স্টোরি রাইটিং ও কমন পড়ার চান্স তো আছে আছে, কমন ভালো থাকলে রিয়ারেঞ্জে কমন পাওয়া যেতে পারো। সত্যি কথা, আমি স্টোরি যে পড়ে গেছিলাম ঢাকা বোর্ড 23-এ, যে রিয়ারেঞ্জ আসছে আমার স্টোরি রাইটিং থেকে কমন পড়ছে, পড়েছে ভাই। আমি স্টোরি রাইটিং হচ্ছে স্টোরি রাইটিংয়ের জন্য স্টোরিজ পড়ে গেছিলাম। তোমার হচ্ছে ইসব ফেবল বলো বা হচ্ছে ফেরি টেলস বলো, সেগুলো পড়ে গেছিলাম, মশা কেন, সো এগুলো পড়ে গেছিলাম। এখন দেখা গেছে যে আমার রিয়ারেঞ্জ কমন চলে আসছে, তোমার বেলাতেও আসতে পারে। সো দেখো, দ্য কিং কোন রাজা, রাজার কথা অবশ্যই, তাহলে এক দেশে যে এক রাজা ছিল এরকম একটা কথা তুমি কোথাও পাবা। যেহেতু রাজার কথা বলছে, এর মানে কি, দ্য কিং শব্দটা বলছে মানে কোন এক দেশে এক রাজা ছিল বা কোন এক সময় এক রাজা ছিল, এরকম একটা কথা তুমি পাবা। সো বিগিনিং সেন্টেন্সটা এরকম ভাবে খুঁজে শুরু করি। দ্য কিং ওয়াজ ফন্ড অফ দ্য কিং কল্ড হিম অ্যাট দিস কিং আ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল। এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, পেয়ে গেছি পেয়ে গেছি। ই হচ্ছে আমার বিগিনিং সেন্টেন্স। এইবার হচ্ছে আমি খোঁজা শুরু করব একটা র্যান্ডম সেন্টেন্স ধরে, তার আগে পরে কি বসবে। এ নাম্বার সেন্টেন্স দিয়ে আমি র্যান্ডম সেন্টেন্স দিয়ে খোঁজা শুরু করি। সো আমি বসাই এ নাম্বার, মাঝখানে বসাইলাম, এজ ইউজুয়াল মাঝখানে এ নাম্বার বসাইলাম। ওকে, এ নাম্বার আমাকে কি বলছে, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার। দ্য কিং মানে তুমি বুঝতেছি যে এক দেশে এক রাজা ছিল, সেই রাজা হচ্ছে তার ভবিষ্যৎ জানার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু ফ্রম দি অ্যাস্ট্রোলজার মানে বুঝতেছো, যদি বলতো ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, যদি বলতো ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, তার মানে হচ্ছে তিনি যে কোনো একজন জ্যোতিষ থেকে হচ্ছে তার ভবিষ্যৎ জানতে আগ্রহী ছিলেন, এবং এজন্য তিনি হচ্ছে একজন জ্যোতিষকে ডাকাইছেন বা জ্যোতিষকে হচ্ছে মানে তাহলে ব্যাপারটা এমন হতো যে তিনি একটা জ্যোতিষ থেকে হচ্ছে তার ভবিষ্যৎ জানার জন্য আগ্রহী ছিলেন, তারপর তিনি হচ্ছে একজন জ্যোতিষকে আনাইছেন তার ভাগ্য জানার জন্য। কিন্তু যেহেতু আমাকে অ্যান ইউজ না করে দি ইউজ করতেছে, দি অ্যাস্ট্রোলজার, তার মানে বুঝতেছো, তার মানে হচ্ছে আগে অ্যাস্ট্রোলজার আসছে, তারপর সেই অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষ থেকে, যে জ্যোতিষটা আসছে সেই জ্যোতিষ থেকে হচ্ছে তিনি তার ভাগ্য জানার জন্য আগ্রহী হয়ে উঠছেন, তার ভাগ্য জানার জন্য হচ্ছে সেই জ্যোতিষ থেকে তিনি তার ভাগ্য জানাটা পছন্দ করছেন।
এর মানে আগে জ্যোতিষ আসছে, তারপর সেই জ্যোতিষ থেকে তিনি ভাগ্য জানতে আগ্রহী হয়েছেন। সো জ্যোতিষটা আসার ঘটনা ঘটছে আগে এবং জ্যোতিষটাকে ভাগ্য জানার ঘটনা ঘটছে পরে। একটা জিনিস আমি বুঝলাম জাস্ট উইথ দিস আর্টিকেল। তাইলে এখন আমার মূল কাজ হচ্ছে এই জ্যোতিষটা, এই জ্যোতিষের হদিশ বের করা, এই জ্যোতিষটার ব্যাপারে ইনফরমেশন বের করা। দ্য কিং কল্ড হিম টু প্যালেস। কাকে প্যালেসে ডাকতে পারে? জ্যোতিষটাকে প্যালেসে ডাকতে পারে। আমি প্রথম সেন্টেন্স পড়ে যা বুঝতেছিলাম। এখন যেহেতু সে তার ফিউচার জানতে আগ্রহী, তাই সে হচ্ছে জ্যোতিষটাকে প্যালেসে ডাকছে। এবং যেহেতু বলছে দ্য কিং কল্ড হিম, সো হিম বলতে একটা অ্যাস্ট্রোলজার হইতে পারে। সো সেই অর্থে আমি বলতে পারি এরপর বি বসবে, এরপর বি বসবে। আমি আপাতত এই অর্থে বলতে পারি এরপর বি বসবে। এখন এর ডিরেক্ট পরে বি বসবে এটা তো আমি শিওর না, সো আমি আপাতত এ আর বি এর মাঝখানে একটা গ্যাপ রাখলাম, যদি কোনো বাক্য বসা থাকে যেন বসতে পারে। At this, the king got furious and condemned him to death. কথা নেই বার্তা নেই, রাজা রেগে গেছে এবং তার মৃত্যুদণ্ড দিয়ে দিছে। ঘটনা মানে অন্য কোন একটা ঘটনা। সো আপাতত এটা থাক। সি নাম্বার যেহেতু বুঝতেছি না হঠাৎ করে রাজা কেন রাখলো, কেন মৃত্যুদণ্ড দিলাম বুঝতেছি না, আপাতত এই অংশটা থাক। সি নিয়ে আমি এখন কাজ করবো না। ডি নাম্বার আছি, এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং। এই যে এবার হচ্ছে আমি একটা মোটামুটি আইডিয়া পাইলাম যে এক দেশে এক রাজা ছিলেন, সেই রাজার রাজধানীতে হচ্ছে একটা খুব ভালো জ্যোতিষ, একটা বড় জ্যোতিষ আসছিলেন। এ গুড অ্যাস্ট্রোলজার ইনডেফিনিট আর্টিকেল দিয়ে বুঝাইলো। সেই ভালো জ্যোতিষ থেকে হচ্ছে রাজা তার ভবিষ্যৎ জানতে চাইছেন এবং তার কারণে হচ্ছে রাজা তাকে প্যালেসে ডাকাইছেন। সিকোয়েন্স আমি একটা পাইলাম। তাহলে এ ই এর পর হবে প্রথমে ডি, তারপর হবে এ, তারপর হবে বি, মাঝখানে আর কিছু ঢুকবে না। আমি মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। সো আমি এ আর বি কে কাছাকাছি লিখে দিই, ই ডি এ বি। এটা কি দূর হাইলাইটার কেন, পেন, ই বি এ, ই ডি এ বি পেয়ে গেলাম। সি নাম্বার আমি পাইনি, সি নাম্বার হদিশ পাইনি, সি নাম্বার থাক। With his ready wit, he says that stars declare that I will die only a week before your death. F কোথায় বসবে আমি এটাও বুঝতেছি না। With his ready wit, he said, তো এটাও অ্যাকচুয়ালি কোথায় বসবে আমি এখন বুঝলাম না, তো আমি আপাতত রাখলাম। জি নাম্বার কি বলছে, বাট another thought crossed his mind before the astrologer was removed for execution. আচ্ছা, সি নাম্বার সেন্টেন্স আমি যেটা দেখলাম, দ্য কিং গট ফিউরিয়াস এন্ড কন্ডেমড হিম টু ডেথ, এই হিমটা আসলে বেচারা অ্যাস্ট্রোলজারই। কারণ কি হয়েছে, আমার জি নাম্বার বলছে বাট দ্য অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন। দ্য অ্যাস্ট্রোলজারকে যখন হচ্ছে এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ড, এক্সিকিউশন মানে হচ্ছে মৃত্যুদণ্ড। সো অ্যাস্ট্রোলজারটাকে, ওই জ্যোতিষটাকে যখন এক্সিকিউশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ওই টাইমে রাজার মাথায় আরেকটা চিন্তা আসছে। সো এর মানে হচ্ছে রাজা আগে মৃত্যুদণ্ড দিছে, ওই জ্যোতিষটারে কোন একটা কাজ বাড়াইছে নিশ্চয়ই জ্যোতিষ, ওই জ্যোতিষটা কাজ বাড়ানোর পর ওরা হচ্ছে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার পর যখন ওকে নিয়ে যেতেছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, তখন রাজার মাথায় আরেকটা থট আসছে। সো এর মানে আগে হচ্ছে মৃত্যুদণ্ড দিছে, আমি একটা নতুন সিকোয়েন্স পাইলাম। প্রথমে সি, আগে মৃত্যুদণ্ড দিছে এবং সেই মৃত্যুদণ্ড দেওয়ার পর নিয়ে যাওয়ার আগে রাজার মাথায় আরেকটা থট আসছে। সি এর পর বসবে এফ। তো এখন এ আর বি তো হচ্ছে বিগিনিং সেন্টেন্সের সাথে যেহেতু বসে গেছে, এরা এই চারটা সেন্টেন্সের আগে বসার কথা না, সো পরেই বসবে। কিন্তু এদের আগে পরে আরো কোনো সেন্টেন্স থাকবে কিনা সেটা আমি জানি না, সেজন্য আমি আগে পরে ফাঁকা জায়গা রাখলাম। প্রয়োজনে আমি এদের আগে বা পরে আরো সেন্টেন্স বসাবো। ওকে, তো ও ওয়েট, আমি এফ কেন লিখলাম? সি এর পর জি হবে, সি এর পর জি হবে। যে at this king the at this the king got furious and condemned him to death. তারপর হচ্ছে another thought crossed his mind before the astrologer removed for execution. তার মাথায় আরেকটা চিন্তা ভাবনা আসছে। এই নাম্বার সেন্টেন্স আমি কি দিয়েছি, the king then asked how long would you like to live. The king তখন জিজ্ঞেস করলো যে তুমি আরো কতক্ষণ বাঁচতে চাও। তো রাজার মাথায় দ্বিতীয় চিন্তা আসার পরই হচ্ছে এই সেন্টেন্সটা মোটামুটি যায়, যে রাজার মাথায় যখন হচ্ছে একটা চিন্তা আসছে যে আমি যে তাকে মৃত্যুদণ্ড দিলাম, তাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যেতেছে, আচ্ছা মৃত্যুদণ্ড তাকে কার্যকর করার আগে আমি তাকে একটু জিজ্ঞেস করি যে সে কতক্ষণ বাঁচতে চায়, সে কতদিন, সে আর কত সময় বাঁচতে চায়। সো জি এর পরে যে এইচ, এটা মোটামুটি সিরিয়াল ঠিক আছে, জি এর পর এইচ হবে। সো সি জি তারপর হচ্ছে এইচ, মোটামুটি সিরিয়াল ঠিক আছে। এফ কিন্তু আমি এখনো বসাইতে পারিনি। সি আমি হদিশ পেয়ে গেছি, বাট এফ এর হদিশ এখনো পাইনি, এফটার আমি পরে দেখতেছি। আই নাম্বারে আসি, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট। আচ্ছা আচ্ছা, কাজ যে কই বাড়াইছে আমি এটা বুঝলাম, কই কাজ বাড়াইছে এটা বুঝলাম, যে যখন রাজা তারে জিজ্ঞেস করছে, আমি সিকোয়েন্স কানেক্ট করার সেন্টেন্স পেয়ে গেছি, যে রাজা যখন তাকে জিজ্ঞেস করছে যে আমি তোমার ফিউচার জানতে চাই, আমার ভবিষ্যতে কি হবে অ্যাস্ট্রোলজার থেকে, যে তোমার ফন্ড অফ নোইং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার, ওই সময় কি করছে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট, যে কারণে অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস এন্ড কন্ডেমড হিম টু ডেথ। ওকে, তো আমি বুঝলাম এই বি আর সি এর মাঝখানে অ্যাকচুয়ালি যে সেন্টেন্সটা মিসিং ছিল সেটা হচ্ছে আই নাম্বার সেন্টেন্স, সেটা হচ্ছে আই নাম্বার সেন্টেন্স, এবং মাঝখানে আর কোনো কিছু মিসিং নাই, ডিরেক্টলি ওই সি তে চলে যাবে। যে
রাজা তার ভাগ্য জানার জন্য খুবই আগ্রহী ছিলেন, এজন্য জ্যোতিষটাকে তিনি ডাকাইছেন। জ্যোতিষটা আসার পর হচ্ছে যখন তাকে ভাগ্যের কথা জিজ্ঞেস করছে, তখন জ্যোতিষ এমন একটা অপছন্দনীয় কথা বলছেন, রাজা গেছে রাইগা বলে যে না, তুমি এমন একটা কথা বলছো, তোমার আর বেঁচে থাকার কোনো দরকার নেই, মইরা যা, কন্ডেম হিম টু ডেথ। তখন হচ্ছে যখন তার ডেথের জন্য নিয়ে যেতেছে, এক্সিকিউশন নিয়ে যেতেছে, তখন তার মাথায় আরেকটা ক্রস। কার মাথায়? রাজার মাথায় আরেকটা চিন্তা ভাবনা আসছে, ওই অ্যাস্ট্রোলজারের মাথায় না কিন্তু। অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দি অ্যাস্ট্রোলজার। দেখো দুইজনের কথা আলাদা করে বলা আছে। সো এখানে হিজ বলতে রাজাকে বোঝানো হয়েছে। সো এরপর রাজাই তাকে জিজ্ঞেস করছে যে হাউ লং উড ইউ লাইক টু লিভ। এরপর দেখো যে নাম্বার সেন্টেন্সে এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে। যে হি দেন যখনই প্রশ্ন করছে তখনই তার মাথায় বুদ্ধি আসছে, হি থট ফর আ ওয়াইল সাম ওয়েজ অফ এসকেপ। সে তখনই হচ্ছে কিছুক্ষণের জন্য ভাবছে, বেশ কিছুক্ষণের জন্য ভাবছে যে কিছু পালানোর উপায় আছে কিনা, পালানোর উপায় সে ভাবছে। এইচ এর পর হচ্ছে যে নাম্বার, এবং এখন আমি দেখতেছি এফ হচ্ছে লাস্টে বসবে। যে অনেকক্ষণ ভাবনা চিন্তার পর, অনেকক্ষণ না বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে তার উপস্থিত বুদ্ধিতে উত্তর দিছে, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই অনলি আ উইক বিফোর ইয়োর ডেথ। মানে বুঝতেছো যে তারা হচ্ছে জ্যোতিষ তো তারা দেখে ভাগ্য বলে। সো সে বলছে তারাগুলা দেখে আমি এটুকু বুঝতেছি যে তারাগুলো আমাকে এটা ডিক্লেয়ার করতেছে যে আমি মারা যাব আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে। মানে বুঝতেছো, সে উপস্থিত বুদ্ধি দিয়ে তার এক্সিকিউশন টাইমটা পিছাইলো, যে আপনার মৃত্যু হবে আমার মৃত্যুর 1 সপ্তাহ পর। আমার যদি আপনি আজকে মৃত্যুদণ্ড দেন, তার মানে 1 সপ্তাহ পর আপনার মৃত্যু হবে। মানে রাজাকে একটা ভয় দেখানোর চেষ্টা এবং এখান থেকে পালানোর চেষ্টা, যেন রাজা ভয় পেয়ে তারা বলে আচ্ছা ঠিক আছে তাহলে মৃত্যুদণ্ড দিব না, নিজের বাঁচানোর একটা উপায় আর কি। সো জে এর পর হবে এফ নাম্বার। এবং দেখো আমি মোটামুটি 10টা সেন্টেন্সের একটা সিকোয়েন্স পেয়ে গেছি। শুরুর দিকে একটু বেশি এলোমেলো বা একটু ট্রিকি লাগলেও সাজানোর পর কিন্তু মোটামুটি একটা সুন্দর সিকোয়েন্স দাঁড়ায় গেছে। এবং আমি দেখতেছি এই সিকোয়েন্সটা কোনো ঝামেলা নাই। যে এক দেশে একটা রাজা ছিল, সেই রাজার ক্যাপিটালে হচ্ছে, সেই রাজার রাজধানীতে একটা হচ্ছে জ্যোতিষ আসছে। তো রাজা সেই জ্যোতিষ থেকে তার ভাগ্য যেহেতু জানতে আগ্রহী, তাই তাকে প্যালেসে ডাকাইছে। প্যালেসে ডাকানোর পর যখন ভাগ্য জিজ্ঞেস করছে, সে খুবই আনপ্লেজেন্ট কিছু একটা বলছে, যার কারণে রাজা রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিছে। এখন মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাওয়ার আগে রাজার মাথায় আরেকটা চিন্তা ভাবনা আসছে, যার কারণে রাজা তাকে জিজ্ঞেস করছে তুমি কতক্ষণ বাঁচতে চাও। এটা শোনার পর হচ্ছে তার মাথায় পালানোর চিন্তা ভাবনা অনেকগুলো চলে আসছে, এবং সে উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর দিছে যে দ্য স্টার্স ডিক্লেয়ার আই উইল ডাই অনলি আ উইক বিফোর ইয়োর ডেথ। কাহিনীটাকে আমি নর্মালি নিজের ফ্লোতে বলে গেলাম এবং দেখলাম যে না, কাহিনীর ফ্লো ঠিক আছে, উল্টাপাল্টা লাগতেছে না, কাহিনী সুন্দর পারফেক্ট ফ্লোতে গেছে, আমার রিয়ারেঞ্জ ঠিক আছে। ওকে, যশোর বোর্ড 19 আমাদের সলভড। নেক্সটটা দেখো। নেক্সট যেটা আহ রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড 19, এটাও 3বার বোর্ডে আসা। এবং one day he was very hungry, the grapes were too high। এই যে the grapes were too high, এইটুকু দেখা মাত্র তুমি অলরেডি বুঝে গেছো যে আঙ্গুর ফল টক, grapes are sour। এই কাহিনী থেকেই হচ্ছে এই প্যাসেজটা রিয়ারেঞ্জে দিছে। সো স্টোরি রাইটিং এ তুমি যদি গ্রেপস আর সাওয়ার পড়ে গিয়ে 2023 সিলেট বোর্ডে পরীক্ষা দিতে, তুমি কিন্তু একটা কমন পেয়ে যাইতা, তাই না? সো তোমার বোর্ডে কিন্তু স্টোরি রাইটিং থেকে রিয়ারেঞ্জ কমন পড়ার একটা বড় সড়ো চান্স আছে। ওকে, সো আসো এবার আমরা এটা সলভ করা শুরু করি। এবং হচ্ছে আমরা কি বলছি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার আছে, এমন একটা কিছু দিয়ে হচ্ছে আমরা শুরু করবো বাক্যটা খুঁজে। এবং যেহেতু গ্রেপস আর সাওয়ার কাহিনীটা আমরা জানি, সো আমরা এখন আমাদের জানা কাহিনী দিয়ে হচ্ছে আরো ফাস্ট ফরওয়ার্ড এটা করার চেষ্টা করবো। গ্রেপস আর সাওয়ারের কাহিনী কি, যে এক জায়গায় একটা শিয়াল ছিল, ওই শিয়ালের খুব খিদা লাগছিল। ওই শিয়াল হচ্ছে খিদা লাগছে, এখন সে খাওয়ার খুঁজতে খুঁজতে এক জায়গায় একটা আঙ্গুরের থোকা পাইছে, কিন্তু আঙ্গুরের থোকা এত উঁচা ছিল সে অনেক লাফাঝাপা করছে, কিন্তু হচ্ছে আঙ্গুরের থোকা পর্যন্ত হচ্ছে রিচ করতে পারেনি। এখন নিজের সান্ত্বনা দেওয়ার জন্য ওই খিদা পেটাতে এখন সান্ত্বনা কি দিব, সো সে হচ্ছে নিজের এইটা সান্ত্বনা দেওয়া করছে আঙ্গুর ফল টক। তো এটা সেহেতু খাইতে পারেনি, তো আপাতত এটা টক বললেন যে সান্ত্বনা দিল, যেটা নাম এলো খাইতে পারতাম না, সো পরিশ্রম বিফলে গেছে, ওই কষ্টটা আর কি চাপা দাবা দিল, ঠিক বুঝছো? তো আমরা হচ্ছে তাহলে ওই কাহিনীটা যেটা জানি সেটা নিয়ে আগাই। দেখো 5 নম্বর সেন্টেন্স আমি পেয়ে গেছি এরকম কাহিনী, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ফক্স ইন দ্য ফরেস্ট, দেয়ার লিভড আ ফক্স ইন দ্য ফরেস্ট, 5 নাম্বার সেন্টেন্স। তো এখন লিভড আ ফক্স ইন দ্য ফরেস্ট, এরপরে কাহিনী আমি কি জানি, এরপরে কাহিনী হচ্ছে সে খুব খিদা লাগছে এবং সে সার্চিং ফর ফুড, সে হচ্ছে খাওয়া খুঁজতেছিল, তার যেহেতু খিদা লাগছে সে হচ্ছে খাদ্যের সন্ধানে বের হয়েছিল। সো হি ওয়াজ হাংরি, এটা কোন সেন্টেন্সে আছে, এই যে 1 নম্বর সেন্টেন্স আমি পেয়েছি, ওয়ান ডে হি ওয়াজ হাংরি, ওয়ান ডে হি ওয়াজ হাংরি। এবং হচ্ছে সে এটার জন্য একটা সেই খিদা মেটার জন্য খাদ্যের সন্ধানে বের হয়েছে, কিন্তু কোথাও খাদ্য খুঁজে পেতেছিল না। এক পর্যায়ে হচ্ছে সে ওই যে ইয়া দেখতে পায়, আঙ্গুরের থোকা দেখতে পায়, কিন্তু আঙ্গুরের থোকা অনেক উঁচায় থাকে। সো এই সিকোয়েন্স আমি কাহিনী লাইনগুলো খুঁজি এখন। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, টু হাই ফর হিম টু রিচ, তাকে গ্রেপস খুঁজা পাওয়ার পর, সো গ্রেপস সে এখনই খুঁজে পায়নি, গ্রেপস আরো পরে পাবে, সো গ্রেপসটা রাখলাম। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হি জাম্পড, সে বারবার লাফালাফি করতেছিল জাস্ট এটা নেওয়ার জন্য। সো এখন এই 3 নাম্বারটা 2 এর আগে বসতে পারে, পরে বসতে পারে, কই বসবে এটা পরে দেখতেছি। 4 নাম্বার কি বলছে, অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনইয়ার্ড। ভাইনইয়ার্ড মানে হচ্ছে আঙ্গুরের বাগান, ভাইনইয়ার্ড মানে হচ্ছে আঙ্গুরের বাগান, এবং আঙ্গুরের বাগানের ভিতরেই তো গ্রেপস ওয়ার টু হাই। সো আঙ্গুরের বাগানে সে ঢুকছে হচ্ছে, আঙ্গুর হাই এটা দেখছে পরে, আগে হচ্ছে বাগানে ঢুকছে। সো 4 হচ্ছে আমার আগে বসবে।
5 নম্বর আছে বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস। এখন একটা সিকোয়েন্স আমি পাচ্ছি যে গ্রেপস অনেক হাই ছিল, গ্রেপস গুলা যেহেতু আঙ্গুরগুলো অনেক উঁচা ছিল তাই ওই আঙ্গুরটা ধরার জন্য সে বারবার বারবার লাফ দিতেছিল, কিন্তু ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপ। ওকে, কাহিনীর সাথেও মিলছে, ফ্লোতেও ম্যাচ করছে। সো আমি 2 এর পরে বসাবো 3, তারপর বসাবো 6 নম্বর সেন্টেন্স 6। At last being tired he went away saying that the grapes were sour। এর মানে কি at last being tired, কাহিনী শেষের দিকে যে সে যেহেতু নিতে পারেনি তাই সব ক্লান্ত হয়ে চলে গেছে এবং মনে মনে বলতেছিল যে grapes are sour। সো 7 নম্বর হচ্ছে আমার ফাইনাল সেন্টেন্স হবে, বাকি যা হবে এইগুলোর মাঝখানে ঢুকবে। He took a run and jumped to reach the bunch of the grapes but could not reach it। এই যে, তো আমি যে বলছি অ্যাগেন এন্ড অ্যাগেন হি জাম্পড, এর মানে কি সে আর আগেও লাফাঝাপা করছে, সে আর আগেও হচ্ছে লাফালাফি করছে, আর আগেও ঝাঁপ দিছে গ্রেপটা ধরার জন্য, কিন্তু গ্রেপস সে ধরতে পারেনি। এটার কথা এখানে বলা আছে। হি টু ক্যারান, সে দৌড়ে এসে লাফ দিছে, দৌড়ে থেকে দৌড়ে এসে ইয়া করে একটা লাফ দিছে, কিন্তু তারপর দেখা গেছে একটুর জন্য সে গ্রেপটা ধরতে পারেনি, নিচে পড়ে গেছে। কারণ ধরতে পারেনি কেন? দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। তো এর মানে কি সে আগে দৌড়ে আসছে, লাভ দিছে হচ্ছে বাঞ্চ অফ গ্রেপস এর জন্য, বাট কুড নট রিচ ইট। এর মানে 8 নাম্বার সেন্টেন্সটা ঠিক হচ্ছে 2 নাম্বারের আগের সেন্টেন্স। যেহেতু আমি ফ্লো জানি, সো আমার বসাইতে কোনো প্যারা হচ্ছে না, আমি ইজিলি হচ্ছে নিজের কাহিনী ফ্লো অনুযায়ী সেন্টেন্স খুঁজে খুঁজে জাস্ট ফ্লোতে বসায় দিচ্ছি। ওকে, দ্য গ্রেপস আর টু হাই ফর হিম টু রিচ। এখন কথা হচ্ছে এই ভাইনারে ঢোকার পর সে যে গ্রেপস দেখছে এই কথাটা তো আমাকে বলতে হবে যে সে ক্ষুধার্ত ছিল, সে ভাইনারে ঢুকছে, কেন ঢুকছে? সে খাওয়া খুঁজতে খুঁজতে ঢুকছে এবং ভাইনারে ঢোকার পর সে গ্রেপসটা পাইছে। এর মানে হচ্ছে এই 4 আর এটা মাঝখানে একটা সেন্টেন্স বসবে এবং 1 আর 4 এর মাঝখানে একটা সেন্টেন্স বসবে। এই সেন্টেন্স দুটো আমি খুঁজি। এই যে 9 নম্বর সেন্টেন্স দেখো, হি সার্চড ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট এনি ফুড। তো সে ওই যে ক্ষুধার্ত ছিল, সব জায়গায় খাওয়া খুঁজতেছিল, খাদ্যের সন্ধান করতেছিল, কিন্তু হচ্ছে কোথাও খাদ্যের সন্ধানে পায়নি এবং সবার শেষে সে ওই খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে একটা ভাইনারে ঢুকছে। এর মানে 1 আর 4 এর মাঝখানে ঢুকবে আমার সেন্টেন্স নাম্বার 9 এবং ভাইনারে ঢুকার পর সে দেখলো দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং অন দ্য ভাইন। এই যে ভাইনইয়ার্ডের মধ্যে একটা আঙ্গুর গাছে রাইপ গ্রেপস পাকা আঙ্গুর ঝুলতেছিল, সেইটা দেখার পর হচ্ছে সে দৌড় দিছে, দৌড়ায় গিয়ে ঝাঁপ দিছে, কিন্তু ধরতে পারেনি। কেন ধরতে পারেনি? দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। এবং বারবার বারবার সে লাফ দিছে, কিন্তু কোনোবারই হচ্ছে সে ধরতে পারেনি। ইচ টাইম হি ফেইল্ড এবং এক লাস্টে হচ্ছে সে টায়ার্ড হয়ে সে চলে গেছে। এটা বলে যে আঙ্গুর ফল টক। আমার কাহিনীর সাথে মিলছে, সিকোয়েন্সও হয়ে গেছে। তো এই 4 আর 8 এর মাঝখানে বসে আমার সেন্টেন্স নাম্বার 10 এবং দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সেন্টেন্স আমি বসাই দিয়েছি সিকোয়েন্স করে। এখন আমি 10টা সেন্টেন্স যা সিরিয়াল বসাবো। 5 নাম্বার হচ্ছে ভি, তারপর হচ্ছে 1, তারপর 9 4 10 9 4 10, তারপর হচ্ছে 8 2 6 7 8 2 3 6 7 8 2 3, তারপর হচ্ছে 6, আর তারপর হচ্ছে এদিকে লিখে দেই 7। ঠিক আছে, তো এই যে আমি সিরিয়ালটা লিখলাম, আমি এটা আবার ক্রস চেক করে নিই, কারণ আমি অলরেডি কাহিনী জানি এবং কাহিনী মিলাই হচ্ছে এটা বানাইছি। যেহেতু এটা আমার কমন পড়ে গেছে, আর জিনিস কমন না পড়লে কিভাবে সলভ করবো সেটা যেমন দেখাইছে, জিনিস কমন পড়লে কিভাবে সলভ করবো সেটা আমি তোমাদের দেখাই দিলাম। ওকে, আরেকটা সলভ করে দেখাই, আরো একটা তোমাকে সলভ করে দেখাই। ঢাকা বোর্ড 22 এবং যশোর বোর্ড 17 রিয়ারেঞ্জের প্রত্যেকটা রিয়ারেঞ্জ দুইবার করে রিপিট আসে। দেখছো তুমি রিয়ারেঞ্জের মধ্যে যখন সলভ করে যাবো, তুমি যদি 100 রিয়ারেঞ্জ নিয়ে বসো, তুমি দেখবা 60টা রিয়ারেঞ্জ দুইবার করে আসছে, বাকি 40টা রিয়ারেঞ্জ একবার করে আসছে। মানে বুঝতেছো, রিয়ারেঞ্জ কমন পড়ার চান্স অ্যাট লিস্ট 60%, অ্যাট লিস্ট আরো বেশিও হইতে পারে যদি স্টোরি রাইটিং পেয়ে আছো। ওকে, এটা কি বলছে? হি আস্কড হিম ওয়্যার গড ইজ। আচ্ছা, হি আস্কড হিম ওয়্যার গড ইজ মানে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছেন, এই কথাটা নিয়ে হচ্ছে আমার ইয়াটা শুরু হয়েছে, হচ্ছে আমার স্টোরিটার ফার্স্ট লাইন দেওয়া রিয়ারেঞ্জে। তো এর মানে বুঝতেছি এটা আমার ঋষভ ফেবল থেকে আসেনি, এটা একটু কমন পড়েনি, কাইন্ড অফ আনকমন। সো হচ্ছে এদিকে আমাকে জিনিসটা নির্ণয় করে করে বের করতে হবে, আমি কাহিনীর ফ্লো জানি না। প্রসেস আমার সেম, থট প্রসেস সেম। আগে বিগিনিং সেন্টেন্স বের করব। বিগিনিং সেন্টেন্স কি হইতে পারে? ওয়ান্স আপন এ টাইম, দেয়ার দিয়ে একটা সেন্টেন্স খুঁজি। সো দেখো, ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, এটা একটা পোটেনশিয়াল বিগিনিং সেন্টেন্স। কারণ দেখো বাকি যে দ্য টিচার, দ্য ল্যাড, এই দ্য টিচার, দ্য ল্যাড, কোন টিচার, কোন বালক বা কোন ছেলেটা বা কোন টিচারটার, কোন শিক্ষকটার কথা বলেছে, এটা কিন্তু কথা একদম শুরুতে বলছে, ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, যে একদা হচ্ছে একজন বালক একজন ফেমাস টিচারের কাছে আসছিলেন। সো এই যে ওয়ান্স দিয়ে যে বলা হচ্ছে, এখানে হচ্ছে তাদের পরিচয়গুলো দেওয়া হচ্ছে, মানে এই বি নাম্বারটা হচ্ছে আমার একটা মোস্ট পোটেনশিয়াল একটা বিগিনিং সেন্টেন্স। The teacher thought highly of the boy's understanding. The teacher thought highly of the boy's understanding. এই সেন্টেন্সটা কই বসবে আমি এখনো বুঝতেছি না। এবং এই সেন্টেন্সটা যদি আমি ফার্স্ট সেন্টেন্সটা এর সাপেক্ষ বসানোর চেষ্টা করি, আমি এটা আগে বসবে না পরে বসবে আমি আগা মাথা পাচ্ছি না। সো আমি বি এর পর, বি যেহেতু আমি বিগিনিং সেন্টেন্স পেয়ে গেছি, আমি এটাকে হচ্ছে বি এর পর একটা জায়গায় রাখলাম, যে ওর আগে পরে আমি সেন্টেন্স সিরিয়াল করব।
বি নাম্বার আমি কই সিরিয়াল করবো বুঝতেছি না, সি নাম্বার থাকবে, ডি নাম্বার আসো। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড অ্যান্সার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট। ওকে, দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, এই রিপ্লাইড দ্যাট কথাটার দিকে একটু তাকাও। রিপ্লাই মানুষ কখন দেয়? একটা জিনিসের রিপ্লাই আমি তখনই দিব যখন তুমি আমাকে সেটা জিজ্ঞেস করবা। তোমাকে একটা প্রশ্ন করলে আমি উত্তর দিব, তোমাকে প্রশ্ন করে আমি তোমার উত্তর কোত্থেকে দিব? সো তুমি আমাকে কিছু একটা জিজ্ঞেস করছো মানে আমি তোমাকে উত্তর দিয়েছি। সো দ্য ল্যাড রিপ্লাইং সামথিং দ্যাট মিনস দ্য ল্যাড ইজ বিং আস্কড, দ্য টিচার আস্ক দ্য ল্যাড সামথিং। আমার এখানে এটাই বলা হচ্ছে, হি আস্কড হিম, টিচারটা হচ্ছে ওই ল্যাডটাকে আস্ক করছে ওয়্যার গড ইজ, এবং সেটা রিপ্লাই ওই ছেলেটা বলছে হি উড অ্যান্সার, সে তখনই উত্তর দিবে যদি ওই টিচারটাকে বলতে পারে কোথায় ঈশ্বর নাই, কোথায় আল্লাহ নাই। মানে হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান যে কনসেপ্টটা হচ্ছে রাখি মানুষ, আমরা হচ্ছে তোমার একটা কনসেপ্ট যে পোষণ করা হয়, সেই কনসেপ্টটা আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কনসেপ্টটার ভিত্তিতে হচ্ছে এখানে বলা হয়েছে। এবং ওই টিচার হচ্ছে সেই কনসেপ্টটার ভিত্তিতে ওকে জাজ করছেন যে আচ্ছা দেখি ছেলেটা কি উত্তর দেয়, যে আল্লাহ সব জায়গায় আছেন না কোথায় আছেন, সে কি উত্তর দেয়। যখন তাকে জিজ্ঞেস করছে তখন ছেলেটা এই উত্তরটা ঘুরাইয়া দিছে যে সে আল্লাহ কোথায় আছে এই উত্তরটা তখনই দিবে যখন তাকে ওই টিচার বলতে পারবে কোথায় সে নাই। মানে হচ্ছে সে খুব ইন্টেলেকচুয়াল একটা রিপ্লাই দিছে যে আল্লাহ যেহেতু সবখানে আছেন, ডিরেক্টলি না বলে তিনি বলছেন যেখানে আল্লাহ নাই আপনি আমাকে সেই জায়গাটার নাম বলেন, তাহলে সে অনুযায়ী আমি আপনার উত্তর দিই যে এই জায়গা বাদে বাকি সব জায়গায় আছে। সেইভাবে ঘুরে কোশ্চেনটা করছে, যে ঘুরে অ্যান্সারটা দিছে যে হি উড অ্যান্সার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট। ওকে, সো এই ডি নাম্বারটা হচ্ছে এর ফলো আপ, বুঝতে পারলাম। হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। আচ্ছা, হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, তো হচ্ছে এই শিল্প এবং বিজ্ঞান, শিল্প সংস্কৃতি বা হচ্ছে সাহিত্য বিজ্ঞান এগুলো শিক্ষা দেওয়ার জন্য কে কার কাছে হচ্ছে ইয়া করবে, বেগ টু ইনস্ট্রাক্ট মানে শিখানোর জন্য আকুল আবেদন কে করবে? ওই ফেমাস টিচারটা কি বালকের কাছে ফেমাস আবেদন করবে আর্টস সায়েন্স শেখার জন্য? না, ওই ছেলেটাই হচ্ছে টিচারের কাছে গিয়ে আবেদন করবে। সো আমি এটুকু বুঝতেছি যখন এই ছেলেটা টিচারের কাছে গেছে সে হচ্ছে এই আর্টস অ্যান্ড সায়েন্স শিখার জন্য আর্জ করতেছে, শিখার জন্য হচ্ছে সে হচ্ছে আবেদন করতে গেছে, শিখার জন্য আকুল ভাবে আবেদন করতে গেছে যে আমাকে একটু আর্টস অ্যান্ড সায়েন্স শিখান। সো আমি এটুকু বুঝতেছি যে বি নাম্বার যে বিগিনিং সেন্টেন্স তার পরের একটা ফলো আপ হচ্ছে আমার ই নাম্বার সেন্টেন্সটা। আগে পরে আরো সেন্টেন্স থাকলে থাকতে পারে যেন আমি বি আর এর মাঝখানে বসাইলাম। ওকে, তারপর দেখি কি করা যায়। হি আর্জ টু টিচ দ্য ল্যাড, হি আর্জ টু টিচ দ্য ল্যাড। সো কখন সে ছেলেটাকে শিখানোর জন্য হচ্ছে একটা তাগিদ অনুভব করলো, একটা আগ্রহ অনুভব করলো, যখন ছেলেটা হচ্ছে এই চমৎকার একটা উত্তর দিছে, তাই না? এটা কিন্তু একটা স্টোরির ক্লাইম্যাক্স পার্ট, তোমাকে ক্লাইম্যাক্স পার্ট বুঝতে হবে। সেখানে ক্লাইম্যাক্স পার্টটাই হচ্ছে দেখাচ্ছে যে এই ক্লাইম্যাক্স পার্টটা শোনার পরই হচ্ছে দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং এবং হি আর্জ টু টিচ দ্য ল্যাড। আমি এখন টি আর এফ দুটাকে একসাথে কানেক্ট করলাম যে যখন ছেলেটি উত্তর দিছে, এই ছেলেটা উত্তর দেওয়ার পর হচ্ছে ওই ছেলের চিন্তা ভাবনা সম্পর্কে টিচারের থটটা, টিচারের চিন্তা ভাবনাটা, টিচারের যে থিঙ্কিং লেভেল সেটা আরো অনেক হাই হয়ে গেছে, টিচারের ইমপ্রেশন হাই হয়ে গেছে, এবং এই ইমপ্রেশনটা হচ্ছে টিচারটাকে একটা তাগিদ অনুভব করাইছে যে এই ছেলেটাকে আমার কিছু একটা শেখানো উচিত। মোটামুটি কিন্তু আমি একটা সিকোয়েন্স পেয়ে গেছি। এখন হচ্ছে বি আর ইর মাঝখানে ফিলার বসাইতে হবে। দেখি পরের সেন্টেন্স গুলো দেখি, জিএইচ একটু দেখি। হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ. The teacher wished to find out the ability of the boy. Okay, the teacher wished to find out the ability of the boy. যদি এইচ নাম্বারটা আগে দেখি, এইচ নাম্বারে কি বলছে যে ছেলের অ্যাবিলিটি খোঁজার জন্য, ছেলের অ্যাবিলিটি বুঝতে পারার জন্য, ছেলে কতখানি মেন্টালি ম্যাচিউর বা কতখানি ইন্টেলেকচুয়াল, এই মানে কি বলা যায় ইন্টেলিজেন্সের লেভেলটা বোঝার জন্য হচ্ছে টিচার চাইছেন যে তার ইন্টেলিজেন্স লেভেলটা আমি টেস্ট করি, এবং এটা টেস্ট করতে গিয়ে তিনি কোশ্চেন করছেন ওয়্যার গড ইজ। এর মানে কি ই আর এর মাঝখানে হচ্ছে আমার এইচ নাম্বারটা বসবে। সমস্যায় পড়ছি জি নাম্বার নিয়ে। হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, এইটা আগে বসবে নাকি ই নাম্বার আগে বসবে? কারণ আমাকে একবার বলতেছে হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। কারণ আগে নলেজের কথা আসবে না আগে আর্টস অ্যান্ড সায়েন্সের কথা আসবে? তো তুমি যদি একটা বড় টিচারের কাছে যাও, তুমি যদি একটা বড় টিচারের কাছে যাও নিজের শিখতে চাওয়ার ইচ্ছা, নিজের শিখার আগ্রহ বুঝাইতে, তুমি কিন্তু আগে ওই টিচারের কাছে নিজের শিখার আগ্রহটা বুঝাবো। তুমি কিন্তু গিয়েই বলবা না আমি আপনার কাছে এটা পড়তে চাই, তুমি তার সাথে আগে গিয়ে, যেহেতু একদম ফেমাস হয়ে, তুমি তার কাছে গিয়ে আগে হচ্ছে নিজের জ্ঞানের প্রতি আগ্রহটা প্রকাশ করবা। আগ্রহটা প্রকাশ করার পর তুমি তার কাছে আন্তরিকভাবে অনুরোধ করবা যেন সে তোমাকে আর্টস অ্যান্ড সায়েন্স শিখায়, তাই না? তুমি আগেই কিন্তু বলবা না যে আপনি আমার শিখান আমি শিখতে চাই, তুমি বলবা আমি এইটা শিখতে খুবই আগ্রহী, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আমাকে এটা একটু শিখান।
দিস ইজ দ্য ফর্মাল ওয়ে। সো ফর্মাল ওয়ে অনুযায়ী কিন্তু জি নাম্বার আগে আসে। আগে হচ্ছে জি নাম্বার আসবে, বি এর পর আসবে জি নাম্বার, তারপর আসবে ই, তারপর আসবে এইচ। বি নাম্বার কি, যে একটা একদা বা একটা সময় ওয়ান্স আপন আ টাইম হচ্ছে একটা ছেলে একটা ফেমাস টিচারের কাছে গিয়েছিল। সে ফেমাস টিচারের কাছে গিয়ে সে হচ্ছে তার শিক্ষা জ্ঞান অর্জনের যে আকাঙ্ক্ষা সেটা এক্সপ্রেস করছে, এবং এটা এক্সপ্রেস করার পর সে হচ্ছে ওই টিচারটার কাছে আর্টস এবং সায়েন্স শিখতে চাইছে। তো যেহেতু শিখতে চাইছে, টিচার কি করছেন, তার অ্যাবিলিটি, উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, তার মেন্টাল অ্যাবিলিটি, তার ক্যাপাসিটি টেস্ট করতে চাইছে। তাকে জিজ্ঞেস করতে আল্লাহ কোথায়। তখন ওই ছেলেটা খুব ইন্টেলেকচুয়াল একটা উত্তর দিছে যে তখনই উত্তর দিতে পারবে যখন তার ইনস্ট্রাক্টর তাকে বলবে কোথায় সে নাই। এই উত্তর শুনে ওই ছেলের প্রতি তার ইমপ্রেশন, তার যে চিন্তার লেভেল সেটা হাই হয়ে গেছে। থাকে না একটা মানুষের প্রতি তার কথাবার্তা শুনে ইমপ্রেশন বেড়ে যায়। সো এটা বুঝাইছে দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, এবং তখন তিনি বলছেন যে না, এইরকম একটা জ্ঞানী ছেলেকে আমার জ্ঞানটা দেওয়া উচিত। হি আর্জ টু টিচ দ্য ল্যাড। ওকে, সো দিস উইল বি দ্য অ্যাকচুয়াল অ্যান্ড কারেক্ট সিকোয়েন্স। সিকোয়েন্সটা হচ্ছে, আর এটা কি লিখলাম, সিকোয়েন্সটা হচ্ছে বি, তারপর হচ্ছে জিইএইচ, জিইএইচ, তারপর হচ্ছে এডিসিএফ, এডিসিএফ, এডিসিএফ। ওকে, এই যে সিকোয়েন্স কিন্তু আমার হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি তোমাকে অলরেডি তোমাকে আমি 5টার মতো রিয়ারেঞ্জ সলভ করে দেখাইছি। এখানে চট্টগ্রাম বোর্ড 23 এবং কুমিল্লা বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 17 দুইবার রিপিটে আসা যে হচ্ছে রিয়ারেঞ্জের বোর্ড কোশ্চেনটা আছে। এইখানে একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনীটাকে হচ্ছে সাজানো, তোমাকে সাজাইতে হবে। একটা জীবনী সাজানো কিন্তু মোটামুটি একটা স্টোরি সাজানো হচ্ছে একটু ইজিয়ার, কারণ তার জীবনের কি কি ফ্লো, জন্ম, তার বড় হওয়া, তার অ্যাচিভমেন্টস, তার মৃত্যু, আমরা কিন্তু এই ফ্লোটা অলরেডি জানি যে একজন মানুষের জীবনে কথাবার্তা হবে তো এই ফ্লো এর ভিতর দিয়ে যাবে। সো এরকম একটা ইজি কোশ্চেন আমি স্লাইডে তোমাদের জন্য HW হিসেবে দিয়ে যাচ্ছি। এই ক্লাসের কমেন্টে অথবা আগামী নেক্সট ক্লাসের কমেন্টে অথবা আমার ফেসবুক পোস্টের কমেন্টে, যে কোনো জায়গায় তোমরা আমাকে এটার অ্যান্সারটা প্রোভাইড করবে। ঠিক আছে, তোমরা হচ্ছে এটা সলভ করে আমাকে অ্যান্সারটা দিবা, তাহলে আমি বুঝতে পারছি তোমরা ভিডিওর এই পর্যন্ত আসছো। এবং এইটা আমি হচ্ছে সলভ করার তোমাদের HW হিসেবে রাখলাম। এবং বিগত যে 5টা রিয়ারেঞ্জ আমরা সলভ করছি, আশা করি এই 5টা রিয়ারেঞ্জের মাধ্যমে, 5টা রিয়ারেঞ্জ পুরো একদম ওয়াক থ্রু সলভের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো একটা রিয়ারেঞ্জ কিভাবে প্রপারলি কারেক্টলি সলভ করা যেতে পারে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার অফিসিয়ালি শেষ হচ্ছে। রাইটিং পার্ট নিয়ে আমার সাজেশন ইনশাআল্লাহ আসবে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লাস্ট ফাইটের এই প্লেলিস্টে নেক্সট ধারাবাহিকতা আমরা ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন শুরু করব। সো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।